তৃণমূল কংগ্রেসের শোভন বৈশাখীর বেলা হয় তখন তো আপনারা মুখ খুলেন সবকিছু বলেন, যখন আপনাদের বিধায়ক তখন আপনারা কিছু বলবেন না, মানে এই বিতর্ক তখন সেক্ষেত্রে আপনাদের কাছে ব্যক্তিগত হয়ে যাচ্ছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলুন, রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, যারাই আমাদের এই লেখালেখি জগতের আরো যারা প্রাণ পুরুষ রয়েছে, তারা সবাই ফেল। মমতা বন্দ্যোপাধ্যায় কি কি জানেন না, অভূতপূর্ব অসাধারণ এক প্রতিভার অধিকারী। তিনি সাঁতার জানেন, নাচ জানেন, গান জানেন, ছবি আঁকতে জানেন, লেখালেখি করতে জানেন, রাজনীতি জানেন, ফাইল চুরি জানেন। আপনারা জানেন রবীন্দ্রনাথ ঠাকুর হন, নজরুল ইসলাম হন, তারা ওনার কাছে কিচ্ছু নয়। তাতে হেলিকপ্টারে তো ঝাঁকুনি হয়, আপনি ত লিখতে গেলে হাত তুললে ঝ লেখা হয়ে যাবে। যারা বাংলা লেখেন তারা নিশ্চয়ই জানেন কাঁপুনিতে কি হয়। এত অনবদ্য প্রতিভা। সে যে উনি যে কারুর চা খান, এই যে বিভিন্ন অনুষ্ঠানে যান, সেখানে কি আপনি কেডলি নিয়ে যান, চায়ের পাতা নিয়ে যান? ধরুন আপনি আমার বাড়িতে এলেন, আমি আপনার বাড়িতে গেলাম, আপনি আমায় চা খাওয়ালেন, আমি যদি বলি 10 টাকা রেখে দিন, এটা তো অপমান করা। আমি জানি না উনি এইভাবে মানুষকে অপমান করতে কেন চান। ভাবে উনি কাজী নজরুল ইসলামকে দিয়ে মহাভারত লিখিয়ে ফেলেছিলেন। মানে খুব ভয় হয়েছে যে রবীন্দ্রনাথকে দিয়ে বাইবেল না লিখিয়ে ফেলতে পারতেন। গ দিয়ে ব দিয়ে উনি যা যা বলছেন, সেগুলো আমাদের পাড়ার ক্লাবের ছেলেরাও খুব একটা জোর গলায় বলতে সাহস করে না, আড্ডা মারবার সময় বা বন্ধু বান্ধব। মুখ্যমন্ত্রী বলছেন আমি এক পয়সার কারোর টাকায় চা খাই না, তিনি বলছেন যা কিছু ইনকাম আমার বইয়ের রয়্যালিটি থেকে, আমার সঙ্গে রয়েছেন রুদ্রনীল ঘোষ, কথা বলবো, সব রয়্যালিটি থেকে ইনকাম, উনি কারোর পয়সায় একটা চা, এক কাপ চা পর্যন্ত খান না। দেখুন, এই অপূর্ব কথা, অনবদ্য কথা, এই সমস্ত কথা আমরা রোজই শুনি, এবং এই কথার দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গবাসী কোনো গুরুত্ব দেয় না। বাঙালির থেকে চা খাবে, এর থেকে আনন্দের কি হতে পারে? উনি যে কারুর চা খান, এই যে বিভিন্ন অনুষ্ঠানে যান, সেখানে কি আপনি কেডলি নিয়ে যান, চায়ের পাতা নিয়ে যান? এটা খুব খারাপ। ধরুন আপনি আমার বাড়িতে এলেন, আমি আপনার বাড়িতে গেলাম, আপনি আমায় চা খাওয়ালেন, আমি যদি বলি 10 টাকা রেখে দিন, এটা তো অপমান করা। আমি জানি না উনি এইভাবে মানুষকে অপমান করতে কেন চান। তবে চা না খেলেও অন্য কিছু নিশ্চয়ই খান, কফিটা হয়তো ফ্রিতে খান। রুদ্রদা বলছে বইয়ের রয়্যালিটি দিয়ে আমার চলে, যা পাই রয়্যালিটি দিয়েই আমার চলে। হ্যাঁ, ওই রয়্যালিটির যে হিসেবগুলো ছিল সেগুলোই তো আনতে গিয়েছিলেন উনি। ওনার যে বইয়ে 26টা না কটা বই লিখেছেন উনি, কি যেন শুনলাম, ওনার 26টা কবিতার বই, এসআইআর নিয়ে 26টা কবিতা। এ অপূর্ব, অনবদ্য। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তাদেরও অনেক কিছু শেখবার অবকাশ থাকতো যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সময় জন্মাতেন। তবে আমাদের এইটুকু মনে হয়েছে, যেভাবে উনি কাজী নজরুল ইসলামকে দিয়ে মহাভারত লিখিয়ে ফেলেছিলেন, আহ, মানে খুব ভয় হয়েছে যে রবীন্দ্রনাথকে দিয়ে বাইবেল না লিখিয়ে ফেলতে পারতেন। হেলিকপ্টারে যেতে যেতে আমি দুবার হেলিকপ্টারে গেছি, 26টা কবিতা লিখেছি। দেখুন, খুব দুর্ভাগ্যের কথা যে আমারও হেলিকপ্টার চড়বার সুযোগ হয়েছে, এবং ওনার সঙ্গেও কয়েকবার চড়েছে। তো তাতে হেলিকপ্টারে তো ঝাঁকুনি হয়, আপনি ত লিখতে গেলে হাত তুললে ঝ লেখা হয়ে যাবে। যারা বাংলা লেখেন তারা নিশ্চয়ই জানেন কাঁপুনিতে কি হয়। বর্গীর জ, হাত তোলার ঝ, যে কোনো অ ত লিখতে যাবেন, এরম হয়ে যাবে। এটা অপূর্ব প্রতিভা, অনবদ্য প্রতিভা, অসাধারণ। আমি জানি না হেলিকপ্টারে বসে বসে কিভাবে লিখলেন না লিখলেন। তো আমার না হতেই পারে, না না, আমি ছি ছি, আমি অত্যন্ত মানে অক্ষম ওনার কাছে। তবে আমার যেটা মনে হয়, অনেকেই বলা বলি করেন লেখালেখি জগতের মানুষজন, যে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল জীবিকায় চলে গেছেন, ওনার লেখালেখি জগতেই থাকা উচিত ছিল। এত অনবদ্য প্রতিভা, আহ, মানে আপনি কাকে কাকে বলবেন, মানে শেক্সপিয়ার হোক, টলস্টয় হোক, কিটস হোক, শেলি হোক, রবীন্দ্রনাথ ঠাকুর হন, নজরুল ইসলাম হন, তারা ওনার কাছে কিচ্ছু নয়। আরে বাপরে! তাহলে যে উনি বলছেন আগে যখন আমি কবিতা লিখতাম বা আঁকতাম, চিরকুটে আঁকতাম, কবিতা লিখতাম, সেগুলো আবার ফেলে দিতাম, সুভাদা বলেছে না ওগুলো ফেলে দিও না, তোমার এত সুন্দর আঁকার হাত। দেখুন, শুভপ্রসন্ন বাবুও আহ, অত্যন্ত গুণী একজন মানুষ, গুণী একজন শিল্পী, কিন্তু ওনার কথাবার্তার মধ্যে দিয়ে বুঝতে পারা যায় যে উনি আরো কোন কোন গুণকে
বা কার কার গুণকে উনি তুলে ধরতে চান। তবে যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় যে ছবি আঁকেন তার তুলনায় শুভপ্রসন্ন বাবুও কিছু নন। বলছে আমি এক্সিবিশন করেছিলাম বলে এরা সিবিআই করে দিয়েছে, দুবার এক্সিবিশন করেছিলাম, তাই আর লজ্জায় আমি এক্সিবিশনই করি। না না, এক্সিবিশন করাতে অশান্তিটা হয়ে গেছিল। লোকে বলবে টাকা পয়সার হিসেব কে ছবি কেনে, ওনার ছবি যারা কিনতো তারা তো এখন জেলে। কিন্তু এটা বিষয় না। ওই ছবি যদি ক্রমাগত এক্সিবিশন হতে থাকতো, আমাদের পশ্চিমবঙ্গে যারা ছবি আঁকে তারা প্রত্যেকেই মাইকেল অ্যাঞ্জেলো, দা ভিঞ্চি, পিকাসো এই লেভেলের হয়ে যেত ওনার ছবি আঁকা দেখে অনুপ্রেরণাতে। তাই মাইকেল অ্যাঞ্জেলো বলুন, আহ, মানে লিওনার্দো দা ভিঞ্চি বলুন, যারা যারাই রয়েছেন তারা যাতে আর না জন্মান, ওই জন্য মুখ্যমন্ত্রী এক্সিবিশনকে বলেছে আর করবেন না। মুখ্যমন্ত্রী বলছেন ওই টাকা তো আমি নিইনি, এনজিও কে দিয়ে দিয়েছি ওই টাকা। দেখুন, এনজিও বলুন বা গেঞ্জিও বলুন বা পায়জামা বলুন বা লুঙ্গি বলুন, ওই টাকা কোথায় গেছে আমরা কেউই জানি না। উনি যে যে কথাবার্তাগুলো এই বিপদের আহ, দুয়ারে দাঁড়িয়ে বলছেন, দুয়ারে বিপদ, যেভাবে মানুষজন তার বিরুদ্ধে বিক্ষোভ করছে, রাস্তায় আবার নেমে পড়ছেন, এবং উনি মুখ লুকোবার জন্য পুলিশকে রেলিং তুলে দিতে বলছেন। আমরা দেখলাম, বেগুনি বিপ্লব দেখলাম, আমাদের আশা দিদিরা নেমে পড়েছিলেন। তারা বলে দিয়েছিলেন যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে কেনা যায় না। শুধু তাই নয়, নারায়ণের পকেট কেটে লক্ষ্মীর ভান্ডারের ঘুষ আমরা মানছি না। খুব সোজা কথায় দারুণ অর্থ বলে দিয়েছেন দিদিরা। এরা অনেক গালাগালি দেয়, আমাকে অনেক কথা বলে এরা। এরা জানে না যে আমি কিভাবে চলি, আমি এতটাই মুখ্যমন্ত্রী সৎ, সার্কিট হাউসে পর্যন্ত ভাড়া দিয়ে থাকে। নিজের বাড়িতেও ভাড়া দেন শুনেছি আমি। সার্কিট হাউস কেন? ওনার পাড়া প্রতিবেশীদের জিজ্ঞেস করবেন। উনি এত 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 সৎ, ওনার দলের প্রত্যেকটা লোকই সৎ। তিনি নিজে বলেছেন আমার দলের 99.99% লোক সৎ। এ কথা শোনার পরে প্রচুর বাড়িতে প্রচুর বাচ্চা ঘুমোয়নি। কেন ঘুমোয়নি আমরা জানি না। এখন আপনার ঘর পুড়ছে, এরপর মুখ্যমন্ত্রীরা language ব্যবহার করছে। কি ঘর পোড়ার কথা? এই তো বাঁকুড়াতে আমাদের কার্যকর্তার ঘর পুড়িয়ে দিচ্ছিল, তাকে শুধু জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছিল। উনি এইসব ঘর পোড়াবার ক্ষেত্রে নিজেদের দলের লোকজনদের তৈরি করেছেন। মানুষের পকেট পোড়াও, জীবন পোড়াও, মানবজত পোড়াও, বাড়ি পোড়াও, ঘর পোড়াও, তাদের প্রাপ্য অধিকার পোড়াও। কারোর আপনার গাড়ি আগুন লাগিয়ে মানে গ দিয়ে এরকম শব্দ সব বলছে, গ দিয়ে শব্দ বলছেন, গ দিয়ে শব্দ বলছেন, মানে আরো নতুন নতুন। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আমরা আর কি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। আশা করতে পারি? প্রচুর লোক বলছেন, আপনারা দেখাচ্ছেন, গ দিয়ে ব দিয়ে উনি যা যা বলছেন সেগুলো আমাদের পাড়ার ক্লাবের ছেলেরাও খুব একটা জোর গলায় বলতে সাহস করে না আড্ডা মারবার সময় বা বন্ধু বান্ধব। এ আমরা দেখেছি। ব দিয়ে দু অক্ষরের যে দুটি খুব কড়া শব্দ, সেগুলোও তিনি মঞ্চে দাঁড়িয়ে বলে ফেলেছিলেন রেগে গিয়ে, যখন ধরা পড়ে যান, যখন কোণঠাসা হয়ে থাকেন, আর যখন মিথ্যে অজুহাত খোঁজবার আর কিছু পান না, তখন ওগুলোকেই অবলম্বন করেন। আমি জানি না, আমার মনে হয় যে এটাই মুখ্যমন্ত্রীর মহানুভবতা। তিনি গালমন্দ করবেন, গালাগাল দেবেন, মিথ্যে কথা বলবেন, এটাই তো আমাদের মুখ্যমন্ত্রী। 168টা বইও লিখেছেন, এবারে বইমেলায় পাওয়া যাবে। হ্যাঁ, বইমেলা আর কি কি পাওয়া যাচ্ছে জানি না, বাকি লেখকরা তো ভয় পেয়ে গেছে। লোকে তো বলে যে পরিষ্কার এনার বই কিনে টিনে নাকি ব্ল্যাক মানি হোয়াইট করা হয়, আমরা এসব জানি না। মানুষজন বলে যত ভালো ভালো লেখক রয়েছেন তাদের বই একটাও বিক্রি হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো, এমনটা এ ভয়ঙ্কর। মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলুন, রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, যারা যারাই আমাদের এই লেখালেখি জগতের আরো যারা প্রাণ পুরুষ রয়েছে তারা সবাই ফেল। মমতা বন্দ্যোপাধ্যায় কি কি জানেন না, অভূতপূর্ব অসাধারণ এক প্রতিভার অধিকারী। সারা ভারতবর্ষে কেন পৃথিবীতে পাবেন না। তিনি সাঁতার জানেন, নাচ জানেন, গান জানেন, ছবি আঁকতে জানেন, লেখালেখি করতে জানেন, রাজনীতি জানেন, ফাইল চুরি জানেন। আপনারা জানেন? আরেকটা আপনারই সহকর্মী হিরণকে নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, আপনার মন্তব্য এসেছে দেখলাম, সেজন্যই জিজ্ঞাসা করা। মানে কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, প্রথম কথা হচ্ছে যে হিরণ আমার রাজনৈতিক সহকর্মী এবং আহ
চলচ্চিত্র জগতেও সহকর্মী, সেই জন্য খুব স্বাভাবিক কারণে মানুষজন আমায় জিজ্ঞাসা করছেন। কিন্তু আমরা যতটা আড্ডাবাজ বলে পরিচিত, বন্ধু বান্ধবের সঙ্গে যতটা খোলা মনে কথা বলি, সব মানুষ তো তেমন হয় না। হিরণ একটু নিজের মতো চলতে থাকতে ভালোবাসে এবং কম কথা বলে বলেই জানি। আর ব্যক্তিগত জীবনটা একান্তই একটা মানুষের নিজের। এই ক্ষেত্রে এই বিষয় নিয়ে দুজন ভদ্র মহিলার দুই ধরনের বয়ান এসেছে, কিন্তু যাকে কেন্দ্র করে তাদের দুজনেরই আলোচনা, তার দিক থেকে এখন কোনো যেহেতু বয়ান আসেনি, তাই এ বিষয়ে একান্ত কারুর ব্যক্তিগত বিষয়, ঠিক হোক ভুল হোক, আমার পছন্দ হোক বা না হোক, আমাদের কারুর কোনো রকম কড়া মন্তব্যে বোধহয় যাওয়া উচিত নয়। যখন তৃণমূল কংগ্রেসের শোভন বৈশাখীর বেলা হয় তখন তো আপনারা মুখ খুলেন, সবকিছু বলেন, যখন আপনাদের বিধায়ক তখন আপনারা কিছু বলবেন না, মানে এই বিতর্ক তখন সেক্ষেত্রে আপনাদের কাছে ব্যক্তিগত হয়ে যাচ্ছে। না দেখুন, শোভন বৈশাখী দেবীর মতো মমচিত্রের এই যে নাচ, সেই নাচই তো পশ্চিমবঙ্গকে একটা নতুন সংস্কৃতির ধারণা তুলে ধরেছে এবং সেগুলো বেশ কিছু বড় বড় চ্যানেলে দেখানো হয়। তারা তারা নাচছেন। হ্যাঁ, দেখুন, এই ধরনের বিয়ের ছবি আপনি আমার 30টা পেয়ে যাবেন। শুটিং এর মাঝখানে পাউলির আর আমার একটা বিয়ের ছবি ভাইরাল হয়েছিল, পরে লোকে জানতে পারলো যে চলচ্চিত্র সার্কাস বলে একটি সিনেমার দৃশ্য। তো হিরণবাবুর এই যে বিবাহের ছবি বেরিয়েছে, সেটা ফটোশুট না সত্যি বিয়ে, সেটা তো হিরণবাবু বলবেন। আমি তো সেই প্রতীক্ষায় রয়েছি যে বাকিরা যে জিজ্ঞাসা করছেন, নাহলে তো কারোর ব্যক্তিগত জীবন নিয়ে আগে থেকে ঠেলে ঢুকে পড়ে নিজের ছোট নাকটাকে লম্বা করে কথা বলা হবে। হিরণের বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ। আহ মন, আইন, এগুলোর সঙ্গে দ্বন্দ্ব থাকে, শুধুমাত্র রাজনীতি বা সিনেমার জগতের লোকজন নয়, আমাদের সমাজের নানান জীবিকায় চাকরিজীবী, ব্যবসায়ী, ছাত্রছাত্রী, যে কোনো সচেতন মানুষ, বড় মানুষ, তাদের জীবনের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানান ইন্টারেস্টিং ঘটনা আজকাল সর্বত্র শুনতে পাওয়া যায়। তো হিরণও তো এই সমাজেরই একজন, হতে পারেন তিনি বিধায়ক। প্রথম ওয়াইফ অনিন্দিতা চিনতেন, আপনার সাথে কথা হতো? দু একবার আহ দেখা হয়েছে, ওই আর কি, তেমন কোনো বন্ধুত্বের বা খোলামেলা আলোচনা করার কোনো স্কোপ তো ছিলই না, নেইও, খুব সামান্য। মানে সিনেমা জগতের থেকে যখন আপনারা রাজনীতির জগতে প্রবেশ করছেন তখন কি আপনাদেরকে আরো বেশি করে ফোকাসে রাখা হয় বা ব্যক্তিগত বিষয় নিয়ে আরো বেশি আলোচনা করা হয়, সেজন্যই কি আপনারা ব্যক্তিগত বিষয় নিয়ে আরো বেশি সচেতন থাকেন? কিছুটা তো তাই। এটা হতে পারে শুধুমাত্র সিনেমা জগৎ থেকে নয়, ধরুন খেলাধুলার জগৎ হোক বা সঙ্গীতের জগৎ হোক, কেউ যারা মানুষের দ্বারা পরিচিত, যারা মানুষের ভালোবাসা পেয়েছেন ওই পার্টিকুলার কাজের জন্য, রাজনীতির জগতে যে কোনো কেউ আসবেন, শিক্ষা জগৎ থেকে আসবেন, সংস্কৃতি জগৎ থেকে আসবেন, শ্রমিক কৃষক সবাই আসবেন, কারণ সবার জন্যে তো রাজনীতি। এবার সেই ক্ষেত্রে হয়তো কি যারা আলাদা করে পরিচিতি পেয়ে যান, খুব স্বাভাবিক কারণেই আপনাদের মিডিয়া বলুন বা যে কোনো মানুষের চোখ বলুন, এদিকে একটু বেশি করে থাকেই। তো ফলত পান থেকে চুন খসলে তারাও সমালোচনা করতে ছাড়েন না, যাদের পান আর চুন কতটা সে হিসেব সব হিসেবের বাইরে। না, আমি একটা নতুন কথা বলছি, মানে ধরুন এই যে আপনাদের ইন্ডাস্ট্রিতে এরকম ঘটনা অনেক ঘটে কিন্তু সেগুলো এতটা আলোচনা হয় না, কিন্তু যখনই আপনারা রাজনীতিতে, এই রুদ্রনীল ঘোষ বলুন, হিরণ বলুন, যখনই আপনারা রাজনীতিতে প্রবেশ করছেন তখন আরো বেশি করে কাটাছেঁড়া হয়। হ্যাঁ, সেটা শুধু হিরণ, রুদ্রনীল ঘোষ, আহ এরা নয়, ওদিকে মানে দলমত নির্বিশেষে সেখানে রাজ হোক, কাঞ্চন হোক, আহ বাকি যারা যারাই রয়েছেন, দেব হন, মানুষের না একটা খবর জানতে তাদের একটা আগ্রহ আছে, যেটা রাজনৈতিক গণ্ডি ছাড়িয়ে আমাদের এলাকার পাড়ার লোকজন, বন্ধু বান্ধব, তারা একটা এই উজ্জ্বলতার জায়গাটাকে চোখ রাখবার চেষ্টা করেন, স্বভাবতই চোখ চলে আসে, ফলত সেই ক্ষেত্রে কখনো তিল তাল হয়ে যায়। আপনাদের কি আরো বেশি করে সচেতন থাকতে হবে, আপনাদের মনে হয় না? এটা একটা সময় সম্ভব হতো, যখন এত মিডিয়া, এত মোবাইল, এত ছবি, এত ভিডিওর এত স্কোপ ছিল না, উত্তম বাবুদের যুগে, তখন অনেক সুবিধে হতো যে কার সঙ্গে কার ঝগড়া, কার সঙ্গে কার কোথাও
মান অভিমান হলো, সেটা নারী নারীও হতে পারে, নারী পুরুষও হতে পারে, সেগুলো খুব একটা বাইরে আসতো না। কিন্তু এখন যেহেতু মিডিয়া সর্বস্বতা, মানে কোথায় কোন গ্রামে তৃণমূল চাল চুরি করলো, আগে সিপিএম এগুলো লুকিয়ে ফেলতে পারতো, কারণ তখন তো মিডিয়া ছিল না। এখন একই কাজ তৃণমূল করছে, কিন্তু অনেক বেশি করে করছে বলে আরো বেশি করে ছবি চলে আসছে। তো এটা আহ, যে কোনো কিছুই যখন চলে আসে, বিশেষ করে ব্যক্তিগত সম্পর্কের দিক, তখন আমরা কিন্তু আহ, নিজেকে বিচার করি না। নিজেকে না বিচার করেই আহ, নিজে একটা মতামত দেওয়ার জায়গায় চলে আসে, অথচ আমাদের প্রত্যেকেরই জীবনে আড়ালে মনের ভেতরে কোথাও কোনো কিছু কিছু ঘটনা ঘটে। উম, তো এটা বলতে পারেন একটা বিড়ম্বনা, বা এটা বলতে পারেন যে একটা খুব স্বাভাবিক মানুষের ঔৎসুক্য। আহ এটা কিছু করবার নেই, তাই প্রয়োজনের থেকে বেশি সতর্ক হতে হয়। যেমন ধরুন, আপনি আমি এখানে দাঁড়িয়ে ইন্টারভিউ দিচ্ছি, আমাদের দুজনকে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আপনার আর আমার পাশে ডান দিক বাঁ দিক মিলিয়ে প্রায় খান 50 লোক রয়েছে। কিন্তু আপনি এই বুমটাকে হাত থেকে নামিয়ে, রুদ্রদা শুনুন না বলে হয়তো আমার কানে কানে একটা কথা বললেন, ঠিক এইখান থেকে একটা ছবি নিয়ে দেখিয়ে দেওয়া হলো যে এরা একটা টিনের পাঁচিলের ধারে ঘনিষ্ঠ হয়েছিল। তাই এগুলো থেকেও তো সতর্ক থাকতে হয়, কিছু করার নেই, সবসময় সবটা হয় না। তার সঙ্গে সঙ্গে আবার এআইও বেরিয়ে গেছে। আহ, আপনি যা নন সেটাকে একদম হুবহু আসলের মতো দেখতে লাগছে। আবার অনেকগুলো যেগুলো এআই নয়, সেগুলোকেও এআই বলে কেউ দাগিয়ে দিয়ে বেঁচে যাচ্ছে। এটা হচ্ছে